প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছে দ্য ব্র্যান্ড মেকার শোর আজকের আয়োজনে। আজকে আমার সাথে রয়েছেন মোহাম্মদ ইকরাম হোসেন, যিনি ম্যানেজার, পিয়ার এবং মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন কমিউনিটি ব্যাংকের সাথে, যেটা মার্কেটিং এবং কর্পোরেট অ্যাফেয়ার্সের একটি অংশ। আমরা কথা বলবো তার সাথে, তার ক্যারিয়ার, তার চ্যালেঞ্জ, তার এগিয়ে চলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, এবং নতুনদের জন্য কি পরামর্শ দেয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। মোহাম্মদ ইকরাম হোসেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি, আপনাকে অনেকদিন পরে দেখলাম, বেশ ভালোই লাগছে। সব কিছু মিলিয়ে এই যে পিয়ার কমিউনিকেশন, মিডিয়া ম্যানেজমেন্ট, এই জায়গায় কাজ করতে কেমন লাগছে আপনার? সত্যি কথা বলতে আমি প্রায় এক যুগ সাংবাদিকতা করেছি। সাংবাদিকতা করে এসে দেন আমি একটা নতুন প্ল্যাটফর্মে, নতুন প্রফেশনে এসেছি। সেই জায়গা থেকে যদি চিন্তা করা যায়, এটা প্রথম দিকে আমার কাছে বেশ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু দ্বিতীয়ত বিষয় যেটা, যে আমি যে ডিপার্টমেন্টে কাজ করি, মার্কেটিং অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স, যেটা আবার আমাকে আলাদা করে বিশেষ জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে, পাবলিক রিলেশনস, যেটাকে আমরা প্রচলিত ঘরানায় বলে থাকি আর কি। তো পাবলিক রিলেশনে কাজ করার কারণে, যেহেতু আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট ছিল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, আবার পাবলিক রিলেশনের কাজও মানে হচ্ছে ওই যে মিডিয়ার সাথে। গণযোগাযোগটা রয়েছেই আর কি। এক্স্যাক্টলি, মিডিয়ার সাথে কাজও হচ্ছে আমার যোগাযোগ করা আর কি। মেইন দায়িত্বই হচ্ছে মিডিয়ার সাথে কমিউনিকেট করা। ওই জায়গা থেকে যদি বিবেচনা করা হয়, তাহলে আসলে এটা আমার জন্য চ্যালেঞ্জিংয়ের কোনো বিষয়ই না, বরং আমার সঙ্গে, আমার পড়ালেখার সঙ্গে, আমার সাংবাদিকতার সঙ্গে সব মিলায় একবারে। না, আপনি কি মনে বলছেন তার মানে যে সাংবাদিকতা পড়াশোনার কারণে বা গণযোগাযোগে পড়াশোনার কারণে আপনার এই পিআর ম্যানেজমেন্ট বা কর্পোরেট অ্যাফেয়ার্স ম্যানেজমেন্ট অনেক বেশি সহজ হয়ে গেছে? সহজ হয়েছে এই অর্থে, যদি আমি একটু বলি, যেহেতু আমি হচ্ছে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী, বাংলাদেশের এহেন গণমাধ্যম নাই যেখানে আমার সহপাঠী কিংবা আমার ডিপার্টমেন্টের বড় ভাই কিংবা আমার ছোট ভাইয়েরা সেখানে নাই। তো আহ, আমি যখন কমিউনিটি ব্যাংকে কাজ করি বা আমি যখন আমার প্রতিষ্ঠানকে পিআর সার্ভ করি, তখন আমি ওই জায়গাগুলোতে স্ট্রংলি কমিউনিকেট যে করতে পারি, পিয়ার যেটা আমার কাজের পিয়ার জন্য সার্ভ সহজ হয়। করার কথা বলছেন, আসলে পিয়ার এই সার্ভিসটা আসলে কি সার্ভিস? নতুনদের উদ্দেশ্য যদি বলতে চান, কিভাবে আসলে ব্যাখ্যা করবেন? পাবলিক রিলেশন যে ব্যাপারটা, সেটা হচ্ছে অনেকটা সাংবাদিকতা করার মতো। সেটা কেমন? সেটা হচ্ছে যে আমার অফিসে কোনো একটা ইনফরমেশন, কোনো একটা সার্ভিস, কোনো একটা লঞ্চিং, কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সেবা, যেটা আমি আসলে আমার কাস্টমারকে জানাতে চাই, আমি মানুষকে জানাতে চাই, সেই জানানোর কাজটা করে হচ্ছে পাবলিক রিলেশন। তো পাবলিক রিলেশনের ওই জায়গায় যেটা হয়, সেটা হচ্ছে যে আমি ওই ইনফরমেশন বা ওই সার্ভিস সম্পর্কে যে ডিটেইলসটা, ফিচারটা, সেই ফিচারটা আমি আমার নিজের মতো করে লিখি, দেন হচ্ছে ওইটা আমার ম্যানেজমেন্টকে দেখিয়ে তাদের মতামত অনুযায়ী ওটা এডিট করি, দেন এটা আমি বিভিন্ন মিডিয়াতে পাঠাই। সাংবাদিকতাটাও ঠিক এই রকমই, কাছাকাছি। মানে আমি তথ্য সংগ্রহ করলাম, সেটা জটিংসের মতো করে তথ্য সংগ্রহ করে, দেন ওইটা আমি একটা স্টোরি দাঁড় করালাম, তারপরে আমি এটা আমার দর্শকের উদ্দেশ্যে ছেড়ে দিলাম। ফলে দেখা যায় যে পাবলিক রিলেশন যেটা আছে, সেটা ওয়ান কাইন্ডস অফ সাংবাদিকতা। এই সাংবাদিকতা যেটা করা হয়, সেটা হচ্ছে আমি আমার প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করি, আমি আমার প্রতিষ্ঠানের ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করি। মানে যেখানে আসলে কর্পোরেটের মানে নিজস্ব বিষয়গুলো রয়েছে, তার নিজস্ব লাভ লোকসানের বিষয়গুলো রয়েছে। আর সাংবাদিকতা হচ্ছে আপনি গণমানুষের জন্য তথ্য ভান্ডার দিচ্ছেন। এক্স্যাক্টলি। এই যে পড়াশুনো করার সময় কি আপনার প্ল্যান ছিল যে আপনি আসলে পিআরে কাজ করবেন, অথবা আপনার পরিকল্পনা কি ছিল আপনি সাংবাদিক হবেন? সত্যি কথা বলতে, আমাদের যারা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হন, আমাদের শিক্ষক মহোদয় যারা রয়েছেন, তারাও আমাদের ঠিক ওভাবেই তৈরি করেন যে আমাকে একজন ভালো মানের সাংবাদিক হতে হবে, আমাকে একজন বিখ্যাত সাংবাদিক হতে হবে। সেই জায়গা থেকে আমরা যারা মোটামুটি এই সাবজেক্টে ভর্তি হই, পড়ালেখা করি, আমাদের সবারই স্বপ্ন থাকে যে আমি বাংলাদেশের বিখ্যাত সাংবাদিকদের মধ্যে কোনো একজন হব, বা আমার প্রফেশনালিজম, আমার নীতি নৈতিকতা আদর্শবোধ দিয়ে আমি এই সমাজকে, আমি এই যে জাতি আছে, সেই জাতিকে আমি সেবা করে যাব। সেই দৃষ্টিকোণ থেকে আমি সত্যি কথা বলতে সাংবাদিকতায় ভর্তি হয়েছিলাম। ঢাকা ইউনিভার্সিটিতে অলমোস্ট প্রথম দিকের ২-৩ টা সাবজেক্ট ছাড়া আমি প্রায় সবগুলো পেয়েছিলাম। সবগুলোকে উপেক্ষা করে আমি
মোটামুটি সাংবাদিকতায় ভর্তি হয়েছিলাম। বলতে পারেন যে এটা আমার পরিবারের একেবারে অমতই আমি এই সাবজেক্টটা মানে আপনার বাছাই সাংবাদিক করেছিলাম। হওয়ার এক ধরনের ইচ্ছে ছিল। এক ধরনের স্পৃহা ছিল আরকি বলতে পারেন, এবং আমি সাংবাদিকতা শুরু করেছিলাম সেই আঙ্গিকে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ কিংবা যেকোনো ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে শুধু সাংবাদিকতা পড়ানো হয় ব্যাপারটা এরকম না। এইজন্য আমাদের সাবজেক্টের নাম হয়েছে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। মানে যেকোনো ধরনের কমিউনিকেশনের জন্যে যে ধরনের এক্সপার্টিস প্রয়োজন হয়, যে ধরনের অভিজ্ঞতার প্রয়োজন হয়, যে ধরনের জিনিসগুলো তার শেখার বেসটা তৈরি দরকার করে হয়, দেওয়া হয়। সেটার বেসটাই তৈরি হয় ওখানে। তো ওই মাস কমিউনিকেশন এ পড়ালেখা করলেই যে আপনাকে সাংবাদিক হতে হবে, নট লাইক দ্যাট। বাট আমি আসলে বলতে চাই এইভাবে যে মানে বাট আপনি সাংবাদিক হতে চেয়েছিলেন আমি সাংবাদিকতা এবং চেয়েছিলাম। সাংবাদিক কি হলেন? সাংবাদিকতা হয়েছিল। সাংবাদিক হলাম। আমি স্টুডেন্ট লাইফ থেকেই সাংবাদিকতা শুরু করেছিলাম। ২০০৯ সালের ডিসেম্বরে ভোরের ডাকের মাধ্যমে আমার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে আমি বাংলাদেশ প্রতিদিনের যে শুরুর সময়টা, সেই শুরুর সময়টাতেও দিকের ছিলাম। অভিজ্ঞতা কেমন আ আপনার? শুরুর অভিজ্ঞতা বলতে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশে এখন সর্বাধিক প্রচারিত দৈনিক। আমি শুরুতেই আসলে ঐটার অংশ ছিলাম। এটা মনে করে আমার এখন খুবই মজা লাগে, আনন্দ লাগে। নিজেকে বেশ আ প্রফুল্ল বোধ করায়। কিন্তু কথা হচ্ছে শুরুর গল্পটা আসলে এত সহজ ছিল না। ওই সময়ে আমাদের যে পরিমাণে পরিশ্রম করতে হতো, একটা নতুন প্রতিষ্ঠান বাজারে আসবে, নতুন একটা দৈনিক বাজারে আসবে, যে ধরনের দায়িত্বশীলতা, যে ধরনের গল্পের প্রয়োজন ছিল, যে ধরনের কনটেন্ট প্রয়োজন ছিল, সেটার জন্য আমরা সার্বক্ষণিক ছোটাছুটি করতাম আরকি। তো আমাদের টিমের যে বন্ডিংসটা, সেই বন্ডিংসটা অনেক সহজ হয়েছিল যেদিন বাজারে বাংলাদেশ প্রতিদিন আসলো, সেদিনই টের পেয়েছিলাম। মানুষের কি উৎসাহ উদ্দীপনা, তখন এটার দাম ছিল ৳২। আমি সেই দিনটা আসলে অ্যা সেই দিনে ফিরে যাই। আমাদের পথিক দাদা ছিলেন হচ্ছে অ্যা বাংলাদেশ প্রতিদিনের চিফ রিপোর্টার। উনি আসলে সত্যি কথা বলতে আমাকে তৈরি করেছিলেন। আলহামদুলিল্লাহ আমি সেই প্রতিষ্ঠানের অংশ হয়েছিলাম। ওটা দিয়েই মূলত আমার শুরু। পরবর্তীতে আমি ওটা হচ্ছে মানে স্টুডেন্ট লাইফ এ যেহেতু কাজ করতাম, ফুল টাইম সাংবাদিকতা। ওই জায়গাটা একটু স্টপ দিয়ে আমি অনার্স পরীক্ষাটা দিলাম, দেন বিসিএস দিলাম। একসাথে আবার মাস্টার্সও দিলাম। তারপরে আবার আমি সাংবাদিকতায় ফেরত আসছি ২০১২ সালে মানে আরটিভিতে। বিসিএস ব্যাপারটা একটা লোভনীয় ব্যাপার, তাই না? মানে তরুণদের জন্যে। অ্যা আপনারও ছিল সেটা। জি, আসলে সত্যি কথা বলতে আমি ওই একটা বিসিএসই সিরিয়াসলি দিয়েছিলাম। আ বিসিএসটা দিয়েছিলাম বলতে কি, আমাদের মতো মধ্যবিত্ত আ ফ্যামিলি যারা আছেন, তাদের আসলে এটা সোনার হরিণের মতো, এবং এই হরিণ ধরার জন্যে আমরা সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করি। আমরা এত বেশি স্বপ্ন বুনি যে সেই স্বপ্নের পেছনে ছুটতে আমরা ক্লান্ত হয়ে যাই। যে বিসিএস এর বিষয়গুলো নিয়ে ধরেন বাংলাদেশের একটা রেজিম চেঞ্জ হয়ে গেল। জি, জি। সেটাও আমরা বলতে পারি। সেটাই তো। আ যেটা হলো সেটা হচ্ছে, আমরা মধ্যবিত্ত যেমন সোনার হরিণের পেছনে ছুটি, তেমনি আমরা মধ্যবিত্ত আসলে ওই বেশি সময় বেকার থাকা বা বেশি সময় নষ্ট করা এটা আমাদের পক্ষে এখনো সম্ভব কি না। মাঝে, মাঝে কষ্ট তৈরি হয় কিনা যে ওকে আমি বিসিএস এ যাই নাই, আমি পিআর এ আছি, পিআর কমিউনিকেশন এ আছি, একদমই কর্পোরেটে না, আছি। এখন একদমই হয় না। না? আমি সবসময় বিশ্বাস করি জীবন যেখানে যেমন। আমি সবসময় এভাবেই চিন্তা করি। বিসিএসটা আমি চেষ্টা করেছি। আমার হয়নি। আমার প্রায় লাইফ থেকে ১.৫ থেকে ২ টা বছর চলে গেছে। তো যেটা বলছিলাম যে মধ্যবিত্ত ফ্যামিলি হলে আসলে আপনি এখানে বেশি ইনভেস্ট করতে পারবেন না। না টাইম, না আপনার অন্য কোনো কিছু। ফলে হচ্ছে আমাকে আসলে ওই সাংবাদিকতায় ফেরত আসতে হয়েছিল ঠিক ওই কারণে। যে আমি আরেকটা বিসিএস দিলে ২ টা বছর আমার চলে যাবে। সো সাংবাদিক হতে চেয়েছিলেন, সাংবাদিক হওয়ার স্বপ্ন ছিল, সাংবাদিকতায় পড়াশোনা করলেন, বিসিএস থেকে ফিরেও আবার সাংবাদিক হলেন। সাংবাদিকতায় থাকলেন না কেন? সাংবাদিকতায় থাকলাম না বলতে আসলে থাকা হলো না। আমি অন্যান্যদের ব্যাপার বলতে পারব না। আমি ছোটবেলা থেকেই আমার নীতি, নৈতিকতা, আদর্শবোধ নিয়ে বড় হয়েছি, যেটা আমার ফ্যামিলি থেকে গ্রো করেছে। আমি ওই জায়গায় সবসময় চেষ্টা করতাম যে মানে আমি জীবনে যে কাজটাই করেছি, খুব মনোযোগ দিয়ে একেবারে অন্তর থেকে করেছি, এবং ওইখানে ন্যূনতম কোনো খুঁত রাখিনি। ফলে হচ্ছে আমি সাংবাদিকতাটাও ওভাবেই করতাম। আরটিভিতে আমি যখন স্টার্ট করলাম, অ্যা আমার সিএনই ছিলেন লুৎফুর রহমান শিকদার। উনি আমার ডিপার্টমেন্টের বড় ভাই ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় জার্নালিজমের। জানি না উনি আমার মধ্যে কি খুঁজে পেয়েছিলেন। কিন্তু আমাকে স্পেশাল স্টোরি করাতেন প্রচুর পরিমাণে। আমি যেহেতু বিজনেস বিটের ছিলাম, তখন বেসিক ব্যাংক কেলেঙ্কারি থেকে শুরু করে সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি, অমুক-তমুক অনেক কিছুই চলতেছে তখন। উনি আমাকে মেক্সিমাম টাইম এই ধরনের চমকপ্রদ বিষয়গুলো নিয়ে স্পেশাল স্টোরি করাতেন। আমি এত ভালো সাংবাদিকতা করতাম
যে উনি আমাকে কোনো না কোনো স্পেশাল স্টোরির মধ্যেই দিয়ে রাখতেন। আমি আমার তখন মনে হয়েছিল যে আমি আ যেভাবে কাজ করছি বা সাংবাদিকতাটাকে যেভাবে প্রফেশন হিসেবে নিয়েছি, আসলে আমি এই জায়গায় থাকলে বেটার কিছু করে ফেলবো এবং সেই চিন্তাভাবনায় এগিয়ে যাচ্ছিলাম। ২০১৪ সালে অ্যাকচুয়ালি ছন্দপতন হয়। ছন্দপতন হয় কেন? ৫ জানুয়ারি ২০১৪ সাল যে একতরফা ইলেকশনটা হয়েছিল। একটা দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে আসলে সাংবাদিকতা বলে কোনো কিছু থাকে না। ২০১৪ সালে যখন ওই সরকার টিকে গেল, কোন রকমের নির্বাচন ছাড়া, বিরোধী দল ছাড়া, তখনই বুঝে গিয়েছিলাম যে এই দেশে আর সাংবাদিকতা হবে না। সুতরাং আমাকে সাংবাদিকতা ছাড়তেই হবে। সত্যি কথা বলতে আমি আসলে কাজ করতে পারছিলাম না। যার কারণে আমার ওই সাংবাদিকতা ছেড়ে আমার আসলে অন্য মানে প্রফেশনে একটা যাওয়া। দুঃখবোধ বা এক ধরনের চিন্তা থেকে আপনি সাংবাদিকতা থেকে কর্পোরেটে নিজেকে শিফট করলেন। একদম, আমরা এই একদম। গল্পটা শুনতে চাই, একটা বিরতি নিয়ে আসি। বিরতি নিয়ে এসে তারপরে এরপরে কি হলো সেই গল্পটা শুনবো। প্রিয় দর্শক, নিচ্ছে ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, দেখছেন গ্রিন টেলিভিশন, আর আমরা কথা বলছিলাম ইকরাম হোসেনের সাথে দ্য ব্র্যান্ড মেকার শোতে। অনেক না পাওয়া এবং অশনির সংকেত থেকে তিনি কর্পোরেটে আসলেন সাংবাদিকতা ছেড়ে। কর্পোরেটে যখন আসলেন, পিআরে আসলেন, পিআরে এসে কোথায় চ্যালেঞ্জ তৈরি হয়েছিল আপনার? সত্যি কথা বলতে বাংলাদেশে পাবলিক রিলেশন বলে যে ব্যাপারটা আছে, সেটা হচ্ছে পুরাটাই ক্রাইসিস ম্যানেজমেন্ট সামলানো। আর কিছুই না। পাবলিক রিলেশনটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট জার্নালিজমের মতো। আমার প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং করব আমি। আমার প্রতিষ্ঠানের যে সমস্ত সেবা আছে সেই জিনিসগুলো তুলে ধরবো আমার কাস্টমারদের বা আমার অন্যান্য যারা আছে তাদের সামনে। বাট মানে ডেভেলপমেন্ট জার্নালিজমে যেটা করা হয়, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস যেটা করে যে যত সুখবর, যত উন্নয়নের খবর, যত ভালো খবর সব আমি আসলে ওইখানে তুলে ধরবো ডেভেলপমেন্ট জার্নালিজমে। পাবলিক রিলেশনটাও ঐরকম। যে আমি আমার প্রতিষ্ঠানের যত ভালো খবর, যত সুন্দর খবর, যত সার্ভিসের খবর সব তুলে ধরবো। কিন্তু বাংলাদেশে মানে এক হয় ধরনের বিজ্ঞাপন। এক্সাক্টলি। বাংলাদেশে হয় একদম উল্টাটা। সেটা কেমন? সেটা হচ্ছে যে আমার কাজই হচ্ছে ক্রাইসিস কমিউনিকেশনকে ঠিকঠাক মতো পরিপালন করা। মানে কর্পোরেটর হচ্ছে হয়ে আপনি যে কর্পোরেট বিলং করছেন সেটার হয়ে। এক্সাক্টলি। সেটা কেমন? সেটা হচ্ছে যে আমার প্রতিষ্ঠানে কোনো সংকট তৈরি হলে, আমার প্রতিষ্ঠানের সেই সংকট যদি কোনো মিডিয়াতে আসে সেটা আমাকে সামলানো, সেটা হচ্ছে আমার মনে হয় যে মূল কাজ, আমার মূল দায়িত্ব। এবং সেটা আমার না শুধু, সেটা আমার না শুধু মানে পুরা ইন্ডাস্ট্রিতে। এটা কিভাবে তৈরি হলো? মানে এটা আমি চিন্তা করি সবসময় যে এটা কিভাবে তৈরি হলো? মানে পাবলিক রিলেশন এর সংজ্ঞাই কি এদেশে তাহলে চেঞ্জ হয়ে গেল? হ্যাঁ, আমি বলব আসলেই চেঞ্জ হয়ে গেল। এটার জন্য দায়ী কে? আমাদের পূর্বসূরীরা। আমাদের যারা পূর্ব সময়ে যারা পাবলিক রিলেশন এর দায়িত্ব পালন করে গেছেন তারা। তারা পাবলিক রিলেশন এর যে আসল উদ্দেশ্য সেটা আসলে সার্ভ করতে মানে ব্যর্থ হয়েছেন। সেই ব্যর্থতার জায়গা থেকেই ক্রাইসিস কমিউনিকেশনটাই পাবলিক রিলেশন এর জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে গেল। তার কেপিআই তে মানে বড় অংশ জুড়েই থাকলো হচ্ছে এই ক্রাইসিস 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 কমিউনিকেশন। কমিউনিকেশন বা ম্যানেজমেন্ট। জি, আচ্ছা, ক্রাইসিস এইটা তো ম্যানেজমেন্ট। মানে কর্পোরেটের এক ধরনের এজেন্সির সাথেও যোগাযোগ থাকে, অ্যাডভার্টাইজিং এজেন্সি বা বিজ্ঞাপনী সংস্থা, তারও তো এই ক্রাইসিস কমিউনিকেশন নিয়ে কাজ করে। তাহলে কেন বাংলাদেশের প্রয়োজন পড়লো আপনাদের মতো পিয়ার কমিউনিকেশনের জন্য আলাদা করে ডিপার্টমেন্ট করার? ওই জায়গায় যদি আসি, আসলে এটা অপ্রিয় সত্য কথা। আমার ব্যাংকে না, এটা অন্য একটা ব্যাংকের ঘটনা আমি শুনেছিলাম। কোন একজন পাবলিক রিলেশন অফিসার, তাকে তার ম্যানেজমেন্ট বলল যে, "এই যে তুমি যে নিউজগুলো করো, এই নিউজগুলো কেন বাংলাদেশের শীর্ষ দৈনিক 'প্রথম আলোতে' আসে না? কেন ডেইলি স্টারে আসে না?" উনি তখন রেফারেন্স দিয়েছিলেন যে, আসলে উনাদের ওখানে আসে কিন্তু আমাদের সব প্রোগ্রাম উনারা কাভার করতে পারেন না। তার জন্যে তো একটা কোলাবোরেশন এর প্রয়োজন হয়। তার জন্য একটা রিলেশন বিল্ড আপ এর প্রয়োজন হয়। সেই রিলেশন বিল্ড আপ না হয় আমি করলাম। কিন্তু কথা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ না হলে উনাদের ওখানে আসে না। আমাদের প্রত্যেকটা নিউজ, প্রত্যেকটা পিআর বা প্রত্যেকটা ব্র্যান্ডিং তো উনাদের করা সম্ভব না। তো ওই জায়গা থেকে সম্ভবত এগুলো আসে না। ওই জায়গা থেকে যদি না আসে তাহলে আমি আপনাকে এখানে রাখছি কেন? বার্তাটা পরিষ্কার। মানে ম্যানেজমেন্ট চিন্তা করে যে আমি একজনকে পয়সা দিয়ে, বেতন দিয়ে রেখে দিয়েছি মানে তাকে দিয়ে আমি যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যেমনে ইচ্ছা সেভাবে করাতে পারি।
বা আমার পক্ষে করা সম্ভব এবং সে এটা করতে বাধ্য। কিন্তু আদতে ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে আপনার ওই কাজটা করার জন্য বা ওই কাজটা ম্যানেজ করার জন্য কোনো একজনকে প্রয়োজন হয়, সেই মানুষটাই হচ্ছেন আমি। এখন যেহেতু আমি ওই ম্যানেজমেন্টের দায়িত্বে আছি। যিনি আসলে প্রতিষ্ঠানের কমিউনিকেটটা করবেন। এক্সাক্টলি। হুম। আমি আমার বার্তাটা পৌঁছে দিব। ওই পৌঁছানোর মাধ্যমটা হচ্ছি আমি। এই কাজটা তো সবাইকে দিয়ে সম্ভব না। যেমন ধরেন, আমার পরিবর্তে আপনি অন্য কাউকে কল্পনা করেন পাবলিক রিলেশন এ। যার সাংবাদিকতার অভিজ্ঞতা নাই, যার মার্কেটে যাকে কেউ চেনে না কিংবা সেও কোনো সাংবাদিককে যে চিনে না। কমিউনিকেটিভ না। ধরলাম যে কমিউনিকেটিভ না। এখন আপনার কোনো একটা জরুরি, ধরেন আপনার প্রতিষ্ঠানে একজন এমডি জয়েন করলেন। এই এমডি যে জয়েন করলেন এটা মার্কেটে পৌঁছে দিতে হবে। উনি আসলে কোথায় দিবেন এই বার্তাটা? কাকে দিবেন? কার কাছে দিবেন? উনি কি লিখবেন? উনি কিভাবে এটা পৌঁছে দিবেন? সেই কাজটাই আসলে আমরা করি। যেটা আপনি অন্য কাউকে দিয়ে পারবেন না। পিয়ারে যারা ওইটার জন্য এক্সপার্টিস পিয়ারে লাগে। যারা কাজ করেন তাদের জন্য আসলে মানে বাংলাদেশের মার্কেটের জন্য সবচাইতে চ্যালেঞ্জিং কাজ কোনটা হয়ে দাঁড়ায়? চ্যালেঞ্জিং এই যে ক্রাইসিস কমিউনিকেশন, ক্রাইসিস কমিউনিকেশনটাই হচ্ছে পিআর এর জন্য চ্যালেঞ্জিং। আর কোনো কিছুই পিআর এর জন্য চ্যালেঞ্জিং না। আরো একটা চ্যালেঞ্জিং কথা বলতে পারেন, উম বলতে পারি আমি, সেই জায়গাটা যদি আসি। আমরা সবসময় বলি যে ব্র্যান্ডিংটা আসলে বাংলাদেশে এগুলো না কেন? এই জিনিসটা আমি কোনো একটা জায়গায় পড়েছিলাম এবং কেন জানি মনে হয় যে ওই কথাটাই সত্যি। যে একজন ফাইন্যান্সের লোক, উনি ফাইন্যান্স বুঝেন। ব্র্যান্ডের লোক আমি বুঝি না। একজন আ ধরেন এইচআর এর লোক, হ্যাঁ? উনি এইচআরটা খুব ভালো বোঝেন। আমি সেটা বুঝি না। কিংবা ধরেন একজন হচ্ছে আ সিআরএম এর লোক, হ্যাঁ? উনি উনার সিআরএমটা খুব ভালো বোঝেন। আমি সেটা বুঝি না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে যতগুলো প্রফেশন বললাম ব্র্যান্ডের বাইরে, উনারা সবাই ব্র্যান্ডিংটা বোঝেন। এই যে সবাই ব্র্যান্ডিংটা বোঝেন, এইজন্যই আসলে এই দেশে ব্র্যান্ডিংটা এগোলো না। তার মানে কি? মানে ব্র্যান্ড মার্কেটিং থেকে না আসলে বা ব্র্যান্ড মার্কেটিং চর্চা করছেন না, এমন মানুষগুলোকে কি পিছিয়ে রাখা হয় অনেক ক্ষেত্রে? ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে আসলে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। আমরা সিদ্ধান্ত নিতে পারি না সেটা যেমন, সেটা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমরা হেজিটেশন এ ভুগি। আমাদের কোনো একজনের আ কাছে যেতে হয়, কোনো একজনের পরামর্শ নিতে হয়, কোনো একজনের কাছ থেকে বাজেট নিয়ে আসতে হয়। এই যে ব্যাপারটা বা উপযুক্ত জায়গায় উপযুক্ত একটা কাজটা করার জন্য যে ধরনের এনভায়রনমেন্ট প্রয়োজন হয়, সেই এনভায়রনমেন্টটা আমরা পাই না। যার কারণে আসলে আমরা আমাদের ভেতরে যে স্বতন্ত্র বৈশিষ্ট্যটা আছে, আমাদের মধ্যে যে কোয়ালিটিটা আছে, আমাদের মধ্যে যে ব্যাপারগুলো থাকে আরকি, মানে অটোমেটিক্যালি তৈরি হয়, সেই জায়গাগুলো আসলে আমরা আপনি এখন ইমপ্লিমেন্ট কাজ করতে পারি না। করছেন ব্যাংকিং সেক্টরে। এর আগে একটা এক্সাক্টলি। ফিনান্সিয়াল প্রতিষ্ঠানে আপনি কাজ করেছেন। ২ টাই অর্থনৈতিক জায়গা। এরকম একটা জায়গায় ব্র্যান্ডিং এর পার্ট হয়েই পিয়ার কমিউনিকেশন এর কাজ করতে হয়। ২ টার সাথে মানে কখনো ক্ল্যাশ তৈরি হয় কিনা? ব্র্যান্ডিং, মার্কেটিং প্লাস পিয়ার এর? না, কখনোই তৈরি হয় না। তৈরি হয় না বলতে মানে আসলে তৈরি হওয়ার সুযোগই নাই। মানে আমার যে কাজটা এটা আমিই খুব ভালো করে বুঝি। আমার এই কাজটা অন্য কেউ বুঝবে না এটাই স্বাভাবিক। বা আমিও অন্যদের কাজ বুঝবো না এটাই স্বাভাবিক। যখন আমি আমার নিজের কাজটা করতে পারি বা নিজের কাজটা আ করার আমার সুযোগ হয়ে যায় বা আমি করার মতো করে নিজের মতো করে চালিয়ে যেতে পারি, তখন দেখা যায় যে ক্লাশ তৈরি হয় না। ক্লাশ তৈরি হয় কখন? যখন কেউ এটা বুঝতে চায় তখন। তখন আমাকে বোঝাতে, হ্যাঁ, তাকে বোঝাতে পারলে আমি মোটামুটি উতরে যাই, না হলে আমাকে ব্যাংকিং হেজিটেশন সেক্টরে পোহাতে হয়। পিআর এই যে জবটা আপনি করছেন, এই জবটা তরুণদের জন্য কতটা অ্যাট্রাকটিভ? অবশ্যই অ্যাট্রাকটিভ। সত্যি কথা বলতে আ এই সমস্ত জায়গাগুলোতে আ আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের আ আপনি যদি একমাত্র সৃজনশীল পেশা ধরেন সেটা হচ্ছে সাংবাদিকতা। এরপরে, এরপরে আপনি যদি হচ্ছে কর্পোরেট সেক্টরে দেখেন, যেই যতগুলো ডিপার্টমেন্ট আছে সব হচ্ছে রুটিন ওয়ার্ক। রুটিন ওয়ার্ক এর বাইরে যে ডিপার্টমেন্টটা আছে সেটা হচ্ছে সৃজনশীল কাজ হয়। সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন। এই জায়গায় সৃজনশীলতার বাইরে আপনার কোনো সুযোগ নেই। ধরেন আপনি একটা ক্রিয়েটিভ তৈরি করবেন। আমি মাঝে মাঝে এখন হচ্ছে আমার ওই স্ক্রিপ্ট গুলো আমি লিখে দিই আরকি। কপি রাইটার যেটাকে বলে আরকি। কপিগুলো আমি লিখে দিই। এরপরে হচ্ছে আমার টিম ওইটাকে হচ্ছে ডিজাইন করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে। আমার আগের প্রতিষ্ঠানে আমি যখন বাংলাদেশ ফাইন্যান্সে কাজ করতাম তখনও আমি কিছু কাজ ওই জায়গায় করার সুযোগ পেয়েছি আরকি। এটা পুরোটাই সৃজনশীলতার উপর নির্ভর করে। ধরেন একজন ডিজাইনার ডিজাইন করছেন। মানে কালার কম্বিনেশন কি হবে?
এরপরে হচ্ছে কি ধরনের থিম সে সেখানে ইউজ করবে। টোটালটাই তার মাথা থেকে আসতে হবে এবং উম আ মানে আমরা বলি না স্থান, কাল, পাত্র ভেদে এটা হচ্ছে তাকে ভিন্ন, ভিন্ন আঙ্গিকে সাজায়ে গোছায় পরিপাটি করে নিয়ে আসতে হবে। সেই জায়গায় মানে সৃজনশীল জায়গায় কাজ করতে হলে আমরা তো নিজেরাও জানি যে জেন জিরা আসলে ওই যে অন্যের মতামত কেউ চাপিয়ে দিবে সেই জায়গাটায় তারা হচ্ছে থাকতে চায় না। তারা নিজেদের মতামত প্রকাশ করতে চায়। তারা নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগাতে চায়। ওই জায়গায় অবশ্যই নতুনদের ক্ষেত্রে এই, এই ডিপার্টমেন্টটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট। এই ডিভিশনটা সবচেয়ে পারফেক্ট। তরুণদের আসবার জন্য কোনো প্রস্তুতি, স্পেশাল কোনো প্রস্তুতির প্রয়োজনীয়তা দেখেন কিনা? তেমন কোনো প্রস্তুতি থাকে না। তারপরেও কিছু, কিছু প্রস্তুতি নিতে হয়। যেমন আমি বলি, আ কেউ যদি ডিজাইনার হতে চায়, তাকে অবশ্যই আ মানে এআই এর মাধ্যমে দুনিয়া জুড়ে যে ধরনের হচ্ছে মানে তেলেস্মাতি কারবার সামনে আসতেছে, এই জায়গাগুলোতে কাজকর্ম করতে হলে তাকে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ নিতে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তারপরে তাকে ওইভাবে তৈরি করে দেন তাকে আসতে হবে। মানে এআই এআই দিয়ে কাজ করার যেই সমস্ত কৌশল আছে, এই কৌশলগুলো আমি নিজেও কিন্তু এখন শেখার পর্যায়ে আছি। আমি নিজে কিছু, কিছু কাজ এখন এআই দিয়ে করার চেষ্টা করি আরকি। আমার পিআর এর কাজও। অনেক কাজ আমি এআই দিয়ে করতে পারি বা আমি তার কাছ থেকে পরামর্শ নেই। তার মানে কাছ থেকে সময়টাকে ধরে রাখার একটা ব্যাপার এক্সাক্টলি আছে না? যে আপনার এবং জীবনের কোনো ভুল আছে আপনার? যে যদি মনে হতো যে আজ থেকে ১২ বছর আগে নতুন করে আবার পিআরএ শুরু করতেন, এই জায়গাগুলো এভয়েড করতেন। এমন কোনো জায়গা কি আছে? অবশ্যই আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে পিআর প্রফেশনালস যারা আছে, ব্র্যান্ড কমিউনিকেশন প্রফেশনালস যারা আছে, আমি যদি আরো ১০-১২ বছর আগে কাজ শুরু করতাম অন্তত ২-৪ টা প্রতিষ্ঠান বা ৫-১০ টা প্রতিষ্ঠানে কাজ করতাম মিনিমাম। এবং ওই জায়গাগুলোতে আমি যখন যেতাম আমার আ মোটামুটি উত্তরসূরি যারা আছে তাদেরকে আমি বলতাম যে, এইভাবে কাজ করতে হবে এবং এভাবে আমার ব্র্যান্ড কমিউনিকেশনকে সাজাতে হবে, গোছাতে হবে, পরিপাটি করতে হবে। ওই আঙ্গিকে আমি আমার একটা টিমও সাজাতে পারতাম। তার মানে কি হতো যে আমি ১০-১৫ বছর আগে থেকেই আমার আসলে পরিবর্তনটা, আমার মেধাটা, আমার মননটা, আমার সৃজনটা আমি এই জায়গাগুলোতে ইমপ্লিমেন্ট করা শুরু করতাম। এবং দেখা যায় যে আমি যদি ১০ টা প্রতিষ্ঠানে কাজ করতাম মিনিমাম ৫০ টা ক্রিয়েটিভ এই ধরনের তৈরি হতো। ৫০ টা মানুষকে আমি এইভাবে শেখাতে পারতাম। আমি ৫ টা প্রতিষ্ঠানে কাজ করলে ২৫ জন মানুষকে আমি এই ধাঁচে নিয়ে আসতে পারতাম। এভাবে শেখাতে পারতাম। আমি কিন্তু এখন যারা আমার টিমে আছে মানে জুনিয়র, সিনিয়রদের তো শেখানো সম্ভব না। সিনিয়ররা কখনো শিখতে চান না। সিনিয়ররা অলওয়েজ কমান্ড দিতে চান। তো আ উম জুনিয়র যারা আছে আমি তাদেরকে বলি যে, "তোমরা এভাবে করবা।" যেমন আমি ওদের সবসময় বলি যে, "বর্তমান সময়ে লিডারশিপের সবচেয়ে বড় যে গুণটা সেটা হচ্ছে এমপ্যাথি। এই এমপ্যাথি তোমাদেরকে মধ্যে আগে জাগ্রত করতে হবে। তারপরে তোমরা প্রফেশনাল হও। প্রফেশনাল হইলে হ্যাঁ, তুমি অটোমেটিক্যালি লিডার তৈরি হয়ে যাবে তোমার মধ্যে। অটোমেটিক্যালি গ্রো করবে। তো আমি ওদেরকে ওইভাবে হচ্ছে পরামর্শ দিই। ক্যারিয়ারের যে জায়গায় অবস্থান করছেন এখান থেকে আ ঠিক কোন জায়গায় পৌঁছতে চান? ব্র্যান্ড কমিউনিকেশন এ আমি যখন আসলাম, আমার একজন গুরু আছেন। মানে আমি তাকে এখন গুরু মানি আরকি। ঠিক আছে? অ্যা উনি হচ্ছেন আমাদের একসময়ে মানে কমিউনিটি ব্যাংকে চিফ মার্কেটিং আ অফিসার ছিলেন আরকি। সিএমও বলি আমরা সংক্ষেপে। মানে উনি এত জানাশোনা মানুষ, এত কিছু জানেন, এত কিছু বোঝেন এবং আমি কমিউনিটি ব্যাংকে এসে উনার কাছ থেকে অনেক কিছু শিখছি। মানে ব্র্যান্ড কমিউনিকেশন এর বলতে গেলে 50% আমার উনার কাছ থেকে শেখা। আর বাদবাকি এই অ মানে অটোমেটিক্যালি তৈরি হয়েছে ১০-২০% বাদবাকি এখনো শেখার পর্যায়ে আছি আরকি। অদূর ভবিষ্যতে যদি সুযোগ হয় তাহলে আমি আসলে উনার মতো একজন সিএমও হব যেটা আ মানে মার্কেটে অনুকরণীয় হয়ে থাকবে। সবাই তাকে ফলো করবে, সবাই তার কাজগুলোকে দেখবে, সবাই তাকে মানে সমর্থন করবে। শুভকামনা থাকলো আপনার জন্য সেই স্বপ্ন পূরণ হোক। ক্যারিয়ারে কোনটা খুব বেশি ইম্পোর্টেন্ট, ফ্যাশন অর মানি? আমি যখন গণমাধ্যমে কাজ করতাম খুব কম বেতন পাইতাম। কিন্তু সাংবাদিকতাটা মনে হয় আমার রক্তে শিরায় উপশিরায় মিশেছিল। আমি খুব এনজয় করতাম। এখন আমি প্রচুর টাকা পাই। কিন্তু আমি কাজে যেন ঠিক মানে ওই মজাটা পাই না। যখন আমি আসলে অ্যা কপিরাইট বা এই টাইপের কাজকর্মগুলো করি, হ্যাঁ? তখন মনে হয় যে না, আমি ঠিক পথেই আছি। সত্যি কথা বলতে আ বাংলাদেশে আমি সবসময় একটা কথা বলি যে, ব্র্যান্ড কমিউনিকেশন হচ্ছে টিউলিপ ফুলের মতো। এটা দেখতে খুবই সুন্দর। কিন্তু এটা উৎপাদনে কিংবা কেনার জন্য আপনাকে প্রচুর ব্যয় করতে হবে। তো এই ব্যয়ের জায়গাটা বা এই যে পয়সা খরচের জায়গাটা যতদিন না হবে ততদিন আসলে এই দেশে ব্র্যান্ডিং তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আমি খুব আশাবাদী যে
একসময় যেহেতু এটা রুচিশীল এবং সব মানুষের জন্য না, টিউলিপ ফুল কিন্তু সবাই কিনতে পারে না। হ্যাঁ, খুব সিলেক্টিভ মানুষ এটা কেনে। এইরকম সিলেক্টিভ মানুষ যখন ব্র্যান্ডিং এর দাম দেবেন, হ্যাঁ, ব্র্যান্ডিং কিনবেন, পয়সা খরচ করবেন, হ্যাঁ, সেদিন মনে হয় ব্র্যান্ডিং তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। বাংলাদেশে ব্র্যান্ডিং এর একটা উর্বর ক্ষেত্র হিসেবে সেদিন প্রতিষ্ঠিত পাবে। সেদিন প্রতিষ্ঠিত পাবে আমার মতো এরকম উদীয়মান বলেন বা মধ্য পর্যায়ে থাকা কোনো ব্র্যান্ড এবং পার্সোনালিটি। তখন আপনাদের ভালো লাগাটাও তৈরি হবে। অবশ্যই। নিশ্চয়ই সেই দিনের অপেক্ষায় থাকলাম। বাংলাদেশ এগিয়ে যাক, সেই সাথে বাংলাদেশের ব্র্যান্ড, মার্কেটিং, পিআর, কমিউনিকেশন এই সেক্টরটাও এগিয়ে যাক এবং তরুণরা আ স নতুন, নতুন করে নতুন তরুণরা এই সেক্টরে যুক্ত হোক সেই প্রত্যাশা রাখতেই পারি। অনেক ভালো থাকবেন একরাম হোসেন। আমাদের সাথে এই কথা বলার জন্য, আসবার জন্য আপনাকে ধন্যবাদ। গ্রিন টিভিকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের দ্য ব্র্যান্ড মেকার শোতে। দেখা হবে আগামীতে নতুন অতিথি, নতুন পর্ব। সে পর্যন্ত গ্রিন টিভির সাথে থাকুন এবং দেখতে থাকুন গ্রিন টিভি।